গাড়ি থেকে নামতেই সাদিফ ভাইয়া আমার হাত ধরল। জুমু, ইতি আপু সবার মুখ খুশিতে চিকচিক করছে। আর আমার মন বাসার জন্য আনচান করছে। সাদিফ ভাইয়ার হাত ধরে সামনে এগিয়ে চলছি। মেইন দরজার সামনে আসতেই খালামণির নির্দেশে উনি আমাকে কোলে তুলে নিলেন। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। চারদিকে উনার বন্ধুরা, কাজিনরা অনবরত শীষ বাজিয়ে চলেছেন। আমাকে নিয়ে সোফায় বসিয়ে দিলেন উনি। সাথে নিজেও বসে পড়লেন। পাগড়ি খুলে পাশের সোফায় রেখে দিলেন। উফ, আমারও ইচ্ছে করছে এই গয়না, ভারী লেহেঙ্গা সব ছুঁড়ে ফেলে দিতে। অসহ্য লাগছে খুব। আস্তে করে জুতো খুলে নিলাম। এত বড় হিল পরে বসে থাকা আমার পক্ষে সম্ভব না আর। খালামণি এসে আমার পাশে বসলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, আর কান্নাকাটি না। আর কত কাঁদবি? আমার ছেলেকে একদম ভয় পাবি না। সে তোকে এমনিই ভয় দেখায়, কিন্তু মন থেকে আমার ছেলে তোকে অনেক ভালোবাসে। মা, আমি কি বাঘ? আমাকে ভয় কেন পাবে সে? এই তুই কি আমাকে ভয় পাস? সাদিফ ভাইয়া, ভালোভাবে কথা বল সাদি। তোর বউ সে এখন। খালামণি, মা, আমি কি খারাপ কথা বলেছি বলো তো? সাদিফ ভাইয়া, উফ মা অ্যান্ড ভাইয়া, তোমরা চুপ করবে? তাড়াতাড়ি নিয়ম কানুন শেষ করো। শেফার অবস্থাটাও একটু বুঝো। আর কতক্ষণ সে এসব কাপড় আর গয়না পরে বসে থাকবে? ইতি আপু। ইতি আপুর কথায় খালামনি তাড়াতাড়ি সব নিয়মকানুন পালন করা আরম্ভ করল। দীর্ঘ 1 ঘন্টা পর আমি ফ্রি হলাম এসব নিয়ম কানুন থেকে। জুমু আমার জুতো জোড়া হাতে তুলে নিল। ইতি আপু আর মীরা আপু আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। সাদিফ ভাইয়া বেশরমটা এখনও আমাকে কোলে করে উপরে নিয়ে যেতে বসেছিল। পরে আমি জোর করে না বলাতে উনি রাগ দেখিয়ে চলে গেলেন। উনি এত রাগ কেন করে আল্লাহ জানেন। কথার সাথেই রাগ করেন। ধুর করুক রাগ, আমিও তো মানুষ। উনি নির্লজ্জ, কিন্তু আমার তো আছে লাজ শরম। সাদিফ ভাইয়ার রুমের সামনে যেতেই আমার বুক টিপটিপ করছে। এই বুঝি মনটা বের হয়ে যাবে। দরজা খুলে ভিতরে ঢুকতেই বেশ অবাক হলাম। পুরো রুম অনেক সুন্দর করে ডেকোরেট করা। রঙিন বাতি, তাজা ফুল, ছোট ছোট মোমবাতি, সাথে তাজা ফুলের সুবাস মনটা একদম ভরে গেল। জুমু আমার কানে ফিসফিস করে বলল, বেবি, আজকে তো তুমি শেষ। ভাইয়াকে ভালোবেসেছ খুব। এখন ভাইয়ার অত্যাচারের জন্য রেডি হয়ে থাকো। হা হা হা, বাসরের খেলা বুঝবে আজ। জুমুর কথায় আমার মন কাঁপতে লাগল। আজ আমার জন্যে কাঁপাকাপির দিন। এই লোক এমনিতেই নির্লজ্জ, তার উপর আমি এর সাথে একসাথে এই রুমে থাকব, তাও একা। আল্লাহ জানে আমি হয়তো আজ সেন্সলেস হয়ে যাব। মনেমনে আল্লাহকে ডাকতে লাগলাম। আপুরা আমাকে খাটে বসিয়ে ওরা রুমের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে রইল। ওদের উদ্দেশ্য সাদিফ ভাইয়া থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা। বেশ কিছুক্ষণ পরেও সাদিফ ভাইয়ার কোনো দেখা নেই। এইদিকে আমার পিঠ ধরে গিয়েছে এতক্ষণ ধরে বসে থাকার কারণে। আমি বালিশ ঠিক করে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে রাখলাম। মনটা এখনো অজানা ভয় কেঁপে চলল। এতক্ষণ ধরে সাদিফ তার বোনদের সাথে বার্গেটিং করছিল টাকা নিয়ে। শেষ পর্যন্ত সাদিফ 3 জনকে তার কার্ড ধরিয়ে বলল, যা ইচ্ছে খরচ করিস, কিন্তু লিমিটে। আমার বউয়ের কাছে যাওয়ার জন্যই নিজের এত টাকার কার্ড তোদের দিয়ে দিলাম। এগুলোর শোধ আমি তুলবই। এইবার সর।
ইতির হাতে কার্ড ধরিয়ে দিয়ে সাদিফ দরজা ঠেলে ভিতরে ঢুকল আর ইতি কার্ড পেয়ে বাকি দুইজনকে নিয়ে নাচতে নাচতে চলে গেল। রুমে ঢুকতেই সাদিফ তার বউকে দেখতে পেল। সে এখন খাটের সাথে বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। ঘুমিয়ে পড়ল নাকি ফুল? আশ্চর্য, ঘুমালে এইসব কাপড় খুলে ঘুমাতে পারত না। এসব ভারী গয়না আর লেহেঙ্গা পরে ঘুমানো যায় নাকি? বাচ্চাই থেকে গেল এই মেয়ে। এসব কথা ভেবে সাদিফ হাঁটু গেড়ে বসে শেফার গালে স্লাইড করে হালকা আওয়াজে ডাকতে লাগল, বেবি, এই বাবু, উঠে চেঞ্জ করো, দেন ফ্রেশ হয়ে ঘুমাও। কারো নরম শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সাদিফ ভাইয়া। উনাকে দেখেই আমি ভয় পেয়ে গেলাম। বসে থাকতে থাকতে কখন চোখ লেগে এলো টেরই পায়নি। না, ঘুম না, আমি আসলে বসে থাকতে থাকতে চোখ লেগে এসেছিল। আমি আজীব ভয় পাচ্ছ কেন? আমি তোমার কি হই সেটা জানো না? ভয় পেলে কিন্তু অত্যাচার ডাবল ডোজে বেড়ে যাবে। আর ঘুমাও, সমস্যা নেই। এসব খুলেই তো ঘুমাতে পারতে। সাদিফ ভাইয়া। আসলে ভাইয়া, আপুরা বলল আপনি এসে ঘুমটা খুলবেন, আমি আপনাকে সালাম করব। কিন্তু দেখুন আমি কিছুই করিনি। সরি। আমি আহারে, আমার বাচ্চাটা মন খারাপ করেছে নাকি? আর ভাইয়াটা কে? ভাইয়া ডাকলে চার ডাবল অত্যাচার চলবে। এসব বলেই উনি আমার মাথায় ঘোমটা টেনে দিলেন। আমিও সোজা হয়ে বসে পড়লাম। ঘোমটা তুলে উনি বলে উঠলেন, মাশা আল্লাহ, চাঁদমুখী আমার। কথাটা বলে উনি আমার সামনে থেকে উঠে গেলেন। কাবার্ড থেকে একটা বক্স নিয়ে আবার আমার সামনে এসে বসলেন। উনি বক্স আমার সামনে এগিয়ে দিয়ে বললেন, এই নাও, এটা তোমার। আমি বক্স হাতে নিলাম। খুলো বক্স, দেখো কি দিয়েছি। উনার কথায় আমি বক্স খুললাম। বক্সের মধ্যে ডায়মন্ডের একটা পেন্ডেন্ট, একজোড়া কানের দুল আর একটা নোসপিন। অনেক সুন্দর, কিন্তু এত দা। আমার কথা শেষ করার আগেই উনি আঙ্গুল দিয়ে আমার ঠোঁট চেপে ধরলেন। হুশ, আমার প্রিয়তমার জন্যে টাকা খরচ না করে কার জন্যে করব? আমার তো একটা মাত্রই বউ। আমার বউ। কথাগুলো বলেই উনি উনার ঠোঁট জোড়া আমার কপালে ঠেকালেন। আমি বক্স হাতেই উনাকে জড়িয়ে ধরলাম। আদর পরে হবে বাবুই। আগে তুমি এইসব চেঞ্জ করো। অনেকক্ষণ ধরে ছটফট করছো এসব পরে। উনার কথা শুনে লজ্জায় আমার গাল জ্বলে উঠল। বেড থেকে নেমে আমি ড্রেসিং টেবিলের সামনে চলে গেলাম। টুলে বসে আস্তে আস্তে গয়না খোলার চেষ্টা করতে লাগলাম। আয়নায় সামান্য তাকিয়ে দেখলাম সাদিফ শেরওয়ানি খুলে ফেলল। উনার উদম শরীর দেখে আমার বুক ধকধক করে উঠল। বউ, যতটুক পারো গয়না খোলার চেষ্টা করো। আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর আমিও হেল্প করব। এসব কথা বলে উনি টিউব লাইট জ্বালিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আর আমি দুই হাতের স্বর্ণের চুড়ি ছাড়া বাকি চুড়ি খুলতে লাগলাম। চুড়ি খোলা শেষ হতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলাম। ট্রাউজার পরে খালি গায়ে সাদিফ ভাইয়া মাথা মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসছে। ওয়াশরুম আয়না বরাবর হওয়ায় এসব কিছু স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। কি ব্যাপার, এখনো খুলতে পারোনি? সাদিফ, কোথায় কোথায় পিন আছে বুঝতে পারছি না। ইতি আপু বা জুমুকে ডেকে দিবেন প্লিজ। আমি। সাদিফ মাথা মুছে নিয়ে তাওয়াল স্টেইনের সাথে রেখে দিল। আমার কাছে এসে বলল, এত বড় একটা ছেলেকে তোর চোখে লাগছে না? আমার বউয়ের কাজ আমি করে দিব। ওদের কি দরকার? আস্তে আস্তে করে উনি সব পিনগুলো খুলে দিলেন।
যেহেতু এটি লেহেঙ্গা তাই শুধু ওড়নার ঝামেলা ছিল। কিন্তু উনি ধীরে সুস্থে আমার সব জুয়েলারি খুলে দিলেন, শুধু গলায় চেইন আর নোসপিন বাদে। মেকআপগুলো ধুয়ে নাও, এর আগে লেহেঙ্গার স্কার্টটা খুলে ফেলো, ওয়াশরুমে পানি লেগে যাবে। উনার কথা মতো লেহেঙ্গা এর স্কার্ট খুলে নিলাম। সেফটির জন্যে স্কার্টের নিচে লেগিংস পরেছিলাম। যাক, এটা বেশ কাজে দিল এখন। ক্লথ হ্যাঙ্গারের সাথে স্কার্টটা ঝুলিয়ে লাগেজ থেকে শাড়ি নিয়ে বাথরুমের দিকে পা বাড়াতেই সাদিফ ভাইয়ার শব্দ ভেসে এলো, ইউ আর লুকিং সো হট বউ। উনার কথায় আমি বেশ লজ্জা পেলাম। পিছে ফিরতেই উনি ঠোঁট চোখা করে আমাকে চুমু দেখালেন, আর উনাকে আমি হালকা ভেঙচিয়ে ওয়াশরুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে আসতেই উনি বেড থেকে উঠে আমার দিকে এগিয়ে আসলেন। এতক্ষণ বেডে চিত হয়ে শুয়েছিলেন, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন। এরপর বললেন, এত সাজগোজের ভিতরে এই সিম্পল ফেস চাপা পড়েছিল, বাট ইউ আর গ্লোয়িং লাইক এ স্টার। এই সব ক্রেডিট তোর জামাইয়ের উপরে যাচ্ছে কিন্তু। উফ, ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি। বিয়ের সাজে তোকে আমার কল্পনা থেকেও বেশি সুন্দর লাগছিল। উনার কথায় ধেত বলে চলে যেতে নিলেই উনি আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে নিলেন। ধেত কি? এত বছর ধরে ভালোবেসে এসেছি বাসর রাতে ধেত শোনার জন্যে? আমার লজ্জা করছে। ছাড়ুন না। কিন্তু এই নির্লজ্জ ছাড়বে তো দূরের কথা, উল্টো আমার শাড়ি ভেদ করে পেটের মধ্যে হালকা স্লাইড করতে লাগলেন। সেই যে দেখেছিলাম বিদায় অনুষ্ঠানে শাড়ি পরা, তখনই আমার মাথা আউট হয়ে গিয়েছিল। 4 বছর পরেও সব আমার স্পষ্ট মনে আছে। তুই তো শুধু আমার কাজিন ছিলি। কিন্তু বিশ্বাস কর, সেদিন তোকে শাড়ি পরা দেখে আমার তোকে মোটেই পিচ্ছি বলে মনে হয়নি। রোদের চিকচিক আলোতে তোর হাসিমাখা মুখটা আমার নজরে আটকে গিয়েছিল। যেই ভেবেছিলাম তুই আমার আপন খালাতো বোন। তোর দিকে এইসব নজরে তাকানো যাবে না। কিন্তু তোর হাত উঁচু করে বান্ধবীকে ডাকতে গিয়ে শাড়ি উল্টে তোর পেট দেখা গেল। মুহূর্তেই আমার নজর তোর পেটে আটকে গেল, আর সাথে সাথেই মেজাজটা প্রচণ্ড খারাপ হল। চারদিকে তাকিয়ে দেখলাম সবাই যার যার মতো ব্যস্ত। ভাগ্যিস কেউ দেখেনি। ছোট মানুষ হিসেবে শাড়ি পরে পাকনামি করার মানে হয় না। এসব নানা বকা দিচ্ছিলাম তোকে মনে মনে। তুই পিছে ফিরে চলে যেতে নিলেই তোর কোমর দেখা যাচ্ছিল, কারণ পিছের দিকে পিন ছুটে গিয়েছিল হয়তো। যেহেতু আমার অনেকটা কাছে ছিলি তাই সবকিছুই আমার নজরে পড়েছিল। এসব দেখে আমার মেজাজ 7 আসমানে উঠে গিয়েছিল, যার কারণে আলাদাভাবে তোকে প্রিন্সিপালের রুমে গিয়ে শাসিয়েছি। সেদিন তোকে টাচ করতে গিয়ে আমার বুকে এক অজানা মায়া, ভয়, লজ্জা কাজ করছিল। সবচেয়ে অবাক লেগেছে আমার বুকটা বড্ড ধুক ধুক করছিল। এত মেয়ের কাছাকাছি এসেছিলাম নানা কাজে, কিন্তু একটা পিচ্চির কাছে এমন ফিলিংস পেলাম যেটা আমি অন্য কারো কাছে পাইনি। ব্যাস, সেদিন থেকেই তোকে আমার বানানোর প্রচেষ্টা করতে লাগলাম। তোকে টাচ করার সাহসে প্রিন্সিপালের ছেলের হাত ভেঙে দিয়েছিলাম, কারণ আমার জানকে আমি ছাড়া কেউ হাত দিয়ে স্পর্শ করবে তো দূরের কথা, চোখ তুলে তাকালেও তাকে অন্ধ বানিয়ে দিব। তোকে ভালোবাসি, এই কথা সবার প্রথমে জানালাম ইতিকে। এরপর মাকে বললাম। সবাই খুব সহজে মেনে নিল। ইনফ্যাক্ট সবাই অনেক হ্যাপি ছিল। খালামণিকে অনেক আগে থেকেই আমার বাসা থেকে তোর জন্যে প্রস্তাব দিয়ে রেখেছিল। যতবার তোকে দেখতাম ততবারই আমার প্রাণ বের হয়ে যেত তোকে ভালোবাসি কথাটা একবার বলার জন্যে, কিন্তু বলতে পারতাম না। তাই আমি যেভাবে কষ্ট পেতাম তোকে ওইরকম কষ্ট দিতাম। সরি ফর দ্যাট জান।
তুমি তো জানোই আমার রাগ মাথায় চাপলে আর নামে না। ভালোবাসি জান, অনেক অনেক বেশি ভালোবাসি তোকে। তুই ছাড়া আমার বেঁচে থাকা মুশকিল হবে। কখনো ছেড়ে যাবি না আমাকে। সাদিফ ভাইয়ার মুখে এমন কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল। এই লোকটা কি জানে না আমিও উনাকে কত ভালোবাসি? ছেড়ে যাওয়া তো দূরের কথা, এই আমি কেন ছেড়ে যাব আপনাকে? আমি যে আপনাকে এত ভালোবাসি এগুলো জানেন না আপনি? জানি, আমি সব জানি। তারপরও আপনি আমাকে এত কষ্ট দেন কেন? ভালোবাসি তাই। আমাকে উনার দিকে ফিরিয়ে নিলেন। লাইট অফ করে দিলেন উনি। কিন্তু ছোট ছোট লাইটের কারণে পুরো রুমটা আলোকিত লাগছে। মোমবাতি জ্বলে শেষ হয়ে গেল সেই কবেই। সফট গান ছেড়ে উনি আমাকে টেনে উনার কাছে নিলেন। আমার কোমর জড়িয়ে একদম উনার সাথে মিশিয়ে নিলেন। উনার উদম গায়ের স্পর্শে আমি বারবার শিউরে উঠছি। উনার বুক থেকে আমার মাথা উঠিয়ে নিয়ে আমার কপালে চুমু দিলেন। আবেশে আমার চোখ বন্ধ করতেই উনি আমার ঠোঁটে চুমু খেতে লাগলেন। আস্তে আস্তে চুমু প্রভাব আরও ডিপ হতে লাগল। এক পর্যায়ে আমিও উনার চুমুতে সাড়া দেওয়া স্টার্ট করলাম। আমাকে উনি কোলে তুলে নিলেন। আর আমি উনার গলা জড়িয়ে ধরলাম। বেডে আস্তে করে শুয়ে দিয়ে উনি আমার গলায় মুখ ডুবালেন। গলায় কামড়ের অস্তিত্ব বুঝতে পেরে আমি উনার পিঠ খামছে ধরলাম। বুক থেকে আঁচল সরাতেই আমার পুরো শরীর কেঁপে উঠল। বেবি মে আই? সাদিফের এমন কথা শুনে আমার পুরো শরীর জ্বলে গেল। আমি দুই হাতে মুখ ঢেকে নিলাম লজ্জায়। আস্তে আস্তে উনি আমার মাঝে ডুবে গেলেন। এক পর্যায়ে আমিও উনার সাথে ভালোবাসার মোহে সাড়া দিতে লাগলাম। দুজনই আজ দুইজনকে খুব বেশি ভালোবাসব। সকালের আরামদায়ক রোদ পর্দা ভেদ করে রুমে প্রবেশ করতেই সাদিফের ঘুম ছুটে গেল। বুকের উপর গরম নিঃশ্বাস অনুভব করতেই সে তার বুকের উপরে নিশ্চিন্তে ঘুমন্ত প্রিয়তমাকে দেখতে পেল। গত 4 বছর ধরে সাদিফ এই সকালটির জন্যে অনেক অপেক্ষা করেছিল। আজ তার নিজের জীবনকে সার্থক লাগছে। কত অপেক্ষার পর তার জানকে সে নিজের করে পেল। শেফার মুখের উপরে পড়ে থাকা চুলগুলো আঙ্গুল দিয়ে আলতোভাবে সরিয়ে দিল সে। শেফাকে বুকের উপর নিয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিল সাদিফ। মাঝে মাঝে শেফার মাথায় চুমু দিতেও ভুলেনি সে। মোবাইল নিয়ে সময় দেখে নিল সাদিফ। সময় দেখে সে মনে মনে বলতে লাগল, 9টা বাজতে চলল। আবার অফিসে যাওয়া লাগবে। সামনে ইলেকশন, খুব চাপ হবে কাজের। এসব নানা কথা ভেবে আস্তে করে সে শেফাকে বালিশে শুয়ে দিল। শেফা নড়েচড়ে উঠতে নিলেই সাদিফ আবারও জড়িয়ে ধরে তাকে ঘুম পাড়িয়ে দিল। কারণ মেয়েটা রাত জাগলেই অসুস্থ হয়ে যায়। কাল রাতে সে ঘুমিয়েছে প্রায় 5টায়। এখন উঠে গেলে নিশ্চয় সে মাথা ব্যথায় ছটফট করবে। তার চেয়ে বরং ঘুমাক আরও কিছুক্ষণ। সাদিফ শেফার গায়ের টি শার্ট ঠিক করে দিয়ে তার গায়ের উপরে পাতলা কম্বলটি টেনে দিল। নিজের পরনে ট্রাউজার ঠিক করে সাদিফ শেফার কপালে আর ঠোঁটে আলতো চুমু দিয়ে তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নেওয়ার সময় তার পিঠ, ঘাড় প্রচণ্ড জ্বলছিল। অবশ্য জ্বলবে নাই বা কেন, তার ফুল তাকে প্রচুর খামচি দিয়েছে কাল রাতে। কাল রাতের কথা ভাবতেই সাদিফের গায়ে শীতল হাওয়া বয়ে গেল। শাওয়ার নিয়ে রুমে এসেই সাদিফ পাঞ্জাবি আর কোটি পরে রেডি হয়ে নিল। চুলের উপর স্প্রে করে চুল সেট করল। ঘড়ি লাগিয়ে গায়ে পারফিউম মেখে সে রুম থেকে বের হয়ে যাওয়ার আগে আবারও তার ঘুমন্ত প্রিয়তমার কাছে গেল। বেশ কিছুক্ষণ শেফার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে আলতো করে শেফার ঠোঁটে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে নামতেই সাদিফ দেখল চারপাশে সবকিছুই নীরব। শুধু তার মাকেই দেখা যাচ্ছে ডাইনিংয়ে বসে কিছু করছে।
সাদিফ তার মায়ের দিকে এগিয়ে গেল। মা, সবাই এত শান্ত কেন? সাদিফ: ও মা, কাল রাতে সবাই ঘুমোতে অনেক দেরি করেছিল, তাই সবাই ঘুমিয়ে আছে এখনো। তুই এত জলদি উঠলি কেন বাবা? সাদিফের মা: ওহহ, তাই বলো। সামনে ইলেকশন, তাই একটু মিটিং নিয়ে ব্যস্ত থাকব। অলরেডি 10টা বাজে মা। নাস্তা দিতে পারবে এখন? আর তুমি ব্যস্ত থাকলে আমি চলে যাই, বাহিরে খেয়ে নিব। তোর বাবার জন্যে আমি 7 সকালে উঠে গেলাম। দুনিয়া উল্টে গেলেও তোর বাবার সকালের 8টা বাজে নাস্তা করা লাগবেই। নাস্তা বানানো আছে, বসো তুই, আমি কফি দিচ্ছি তোকে। আচ্ছা, ভালো কথা। ফুল ঘুম এখনো? ঘুম না হলে ওকে নাস্তা করতে বলে আয় তুই। না মা, শেফা ঘুম পরে তুমি ডেকে দিও ওকে। মা, কফি একটু আর্লি করে দাও, দেরি হচ্ছে আমার। সাদিফ মোবাইল বের করে নিউজ দেখতে লাগল। তাদের বিয়ের ছবি, কিছু শর্ট ভিডিও ভাইরাল হলো। অবাক চোখে সে তার জানকে দেখছে। অনেক বেশি সুন্দর লাগছিল তার বউকে। তার বউটা এমনিও পরি, ভারী মেকআপে তাকে আরও বেশি সুন্দর লাগছিল। বেশ কিছুক্ষণ এসব নিউজ দেখে সে পলিটিক্যাল নিউজ দেখতে শুরু করল। এইবার ইলেকশন, বেশ চাপ হবে। অবশ্য প্রতি বছরই চাপ থাকে, তবে এবার অনেক নতুন প্রতিযোগীর সম্মুখীন হতে হবে। নাস্তা শেষ করেই সে তার মিটিংয়ের জন্যে বেরিয়ে গেল। দরজায় নক পড়তেই বেশ বিরক্ত লেগে উঠল। মা রুমে আসার হলে এসে যাবে এমনি, এত নক করার কি আছে? চুপচাপ মুখে কম্বল দিয়ে আবারও চোখ বন্ধ করে নিলাম। আবারও দরজায় নক পড়তেই বিরক্তি নিয়ে মুখ থেকে কম্বল সরিয়ে চোখ মেলে তাকালাম। চোখ খুলে চারপাশে রুমের অবস্থা দেখে এক লাফে উঠে বসলাম। আল্লাহ, আমি তো এখন বিবাহিত। এটা তো সাদিফের, মানে আমাদের রুম। নিজের দিকে তাকিয়ে বেশ অবাক হলাম। আমার গায়ে উনার টি শার্ট। এইটা কখন পরলাম আমি আবার? রাতে কখন ঘুমিয়েছি কিছুই মনে নেই। শুধু মনে আছে, কাল রাতে আমাদের ভালোবাসার প্রহর কাটিয়ে আমি উনার উদম বুকে শুয়ে উনার হার্টবিট শুনছিলাম। কখন যে চোখ লেগে এলো। নিশ্চয় উনি উনার টি শার্ট পরিয়ে দিয়েছেন আমাকে। দরজায় আবার নক পড়তেই আমি বেড থেকে দ্রুত নেমে দরজা খুলে দিলাম। জুমু রুমে প্রবেশ করে আবারও দরজা লক করে দিল। কিরে ভাই, তুই মোবাইল অফ রেখেছিস কেন? 12টা বাজছে। ভাইয়া সে 11টা থেকে কল দিয়ে চলেছে আমাকে। কাল রাতে বিয়ের ভাত অল্প করে খেয়েছিস আর কিছুই খাসনি। শাওয়ার নিয়ে আর্লি খেতে আয়। জুমু: আমার মোবাইলে চার্জ নেই হয়তো। আর তুই নক করা ছাড়া আসতে পারিসনি? আমার ভাই মহা কারবারি, সে দরজা লক করে গিয়েছিল, তাই তো এতক্ষণ ধরে নক করছিলাম। বাই দা ওয়ে, কাল রাত কেমন কাটল? হু, গলার দাগ আর বুকের দাগ দেখে তো বেশ লাগছে। খুব আদর করছে ভাই, তাই না? জুমু: জুমুর কথায় আমি টি শার্ট খামচে ধরলাম। লজ্জামাখা হাসি দিয়ে বললাম, ছি বেয়াদব। ও মা, বিয়ে হলো, বাসর হবে না? এখানে বেয়াদবির কি? হে, লজ্জাবতী সকিনা, গোসল সেরে নে। জুমুকে হালকা জড়িয়ে ধরে আমি শাওয়ার নিতে চলে গেলাম। গোসল শেষ করে ব্লাউজ আর পেটিকোট পরে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। জুমু বেডের উপরে বসে আছে। ওর সাহায্য নিয়েই শাড়ি পরে নিলাম। কাল রাতে কেমন করে শাড়ি পরেছিলাম, মনে পড়তেই হাসি আসে।
কিন্তু সাদিফ গাধা এত কিছু বুঝেনি। সে তো তার আদরে ব্যস্ত ছিল। একদম ভালো করে আমি শাড়ি পরতে পারি না। ড্রেসিং টেবিলের সামনে বসে উনার দেওয়া ভালোবাসার চিহ্নে ক্রিম লাগিয়ে নিলাম। ভাবতে লাগলাম, ভাগ্যিস আজকে রিসিপশনের অনুষ্ঠান না, কালকে হবে রিসিপশন। এই কথা ভাবতেই মন খুশি হয়ে গেল। কারণ আমি আজ বড্ড টায়ার্ড। সামান্য কিছু জুয়েলারি পরে নিলাম। ভেজা চুলে তো আর নিচে নামা যাবে না, তাই ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিলাম। উনি আমার সাথে দেখা না করেই চলে গেলেন। ভাবতেই মন খারাপ লাগল। মোবাইল চার্জে লাগিয়ে কিছুক্ষণ কথা বললাম মায়ের সাথে। খুব মনে পড়ছিল মায়ের কথা। কথা শেষে মাথায় কাপড় দিয়ে নিচে নেমে এলাম জুমুর সাথে। আমাকে দেখে ইতি আপু, মীরা আপি, জুরাইন সবাই আমার কাছে এগিয়ে এলো। আড্ডা দিতে বসতেই খালামণি এসে হাজির। এই যে, এটা বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। এখানে আপনি মোটেও খাবারে অনীহা করতে পারবেন না। আমার ছেলে উপদেশ দিয়ে গিয়েছে তোকে যেন ভালো করে নাস্তা করিয়ে দিই। আগে নাস্তা, এরপর আড্ডা। আমার ছেলের মন মতো না খেলে কিন্তু সে বকবে। আগে তো আমার বোনের মেয়ে ছিলি, তাই তোকে সবসময় বাঁচিয়েছি সাদি থেকে। কিন্তু এখন তুই ওর বউ, এখন সে বকা দিল, কিন্তু আগের তুলনায় আরও বেশি বকা দিবে। আমার কথাও শুনবে না সে। এক নিঃশ্বাসে খালামণি বললেন, খালামণি, তুমি আমাকে পর করে দিয়েছ? আল্লাহ, আমাকে এখন কেউ সাপোর্ট করবেই না। সে স্বামী। অসহায়ভাবে বললাম, এই কে তোর খালামণি? মা ডাকবি আমাকে। আমি সাদির যেমন মা, তেমন তোরও মা। খালামণি, ওকে আম্মু ডাকবো তোমায় কেমন? আমার কথায় খালামণি আমাকে জড়িয়ে ধরল। নাস্তা করে সবার সাথে আড্ডা দিতে বসলাম। ইতি আপু এতক্ষণ ছিল আমাদের সাথে। কিন্তু আজ রাফিদ ভাইয়া চলে যাচ্ছেন স্পেনে, তাই আপু ভাইয়ার সাথে ফোনে কথা বলছিল রুমে। আড্ডার মাঝে ইতি আপু আমার মোবাইল নিয়ে এলো। এই ফুল, ভাইয়া কল করেছে। আমি নিচে আসার টাইমে শুনলাম রিং বাজছে। ধর। ইতি আপু। মোবাইল হাতে নিয়ে আমি ডাইনিং এর দিকে চলে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আমি তো আছি অফিসে। তোমার কি খবর? জামাইটা বাইরে আছে, সে খেয়াল আছে তোমার? সাদিফ। আসলে একটু ব্যস্ত ছিলাম সবার সাথে। আপনি অনেক পচা, আমাকে একটু জাগিয়ে দিল কি হতো? আপনি আমাকে আদর না দিয়েই চলে গেলেন অফিসে। উফ অফ, আমার বউটা তো আদর পাগল হয়ে গেল। কাল রাতে অনেক জ্বালিয়েছি, তাই আজ একটু ঘুমাতে দিলাম। আমি আসলে আবার রোমান্স শুরু করব, তাই একটু রেস্ট করার জন্যে টাইম দিয়েছি। আর আমি অফিসে আসার টাইমে আদর করে এসেছি। আমার জানকে আদর করা ছাড়া আমি বাসা থেকে বের হব নাকি? সাদিফ। আচ্ছা চুপ করুন তো। ভালো লাগে না এসব কথা। লাঞ্চ করতে আসবেন না? হ্যাঁ, আসব। দেরি হলে খেয়ে নিও। সাদিফ। না, একসাথে করব লাঞ্চ। আপনি আসুন। সাবধানে আসবেন। আচ্ছা। আল্লাহ হাফেজ বউ। ভালোবাসি। সাদিফ। আল্লাহ হাফেজ। আমিও ভালোবাসি। কথা বলে কল কেটে দিলাম। উফেত, তাড়াতাড়ি বিয়ে না করলে এসব ফিলিংস আমার সত্যিই অজানা থেকে যেত। মুচকি হেসে আবারও আমি সবার সাথে কথা বলতে চলে গেলাম। দুপুরে সবাই খাবার টেবিলে বসেছে। আমাকে দেখতে রাফসান ভাইয়া এসেছে। ভাইয়াকে আমি অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম।
যদিও খালামণি মানে আম্মু আমাকে সবার সাথে বসতে বলেছিল, কিন্তু আমি না করে দিলাম। এই নিয়ে সবাই একদফা হাসাহাসি করে নিল। আমি নাকি জামাই ছাড়া কিছুই বুঝি না। কি পরিমাণ বেশরম এই গোষ্ঠী! যেমন ভাই বেশরম তেমনি বোনগুলো বেশরম। সবাইকে ভাত সার্ভ করে দিলাম। এর কিছু সময় বাদে সাদিফ আসলেন। ডাইনিংয়ে সবার কথা বলে উনি নিচের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলেন। সাদিফ চেয়ার টেনে বসে পড়লেন। আমি উনাকে ভাত সার্ভ করে দিলাম। তুমি করছো কেন? আমি নিতে পারবো। বসো এখন। সাদিফ। আমিও সাদিফের পাশে বসে পড়লাম। সাদিফ তো আমাকে ইচ্ছামতো খাইয়েছেন। নতুন বউ হওয়ার কারণে আমি মুখ ফুটে কিছুই বলিনি। কারণ আমি কিছু বললেই শুরু হবে উনার তুই তোকারি করা, যা আমি চাই না। তাই না চাওয়া সত্ত্বেও খেয়ে নিলাম। খাওয়ার পরই সবকিছু পেটে গুলিয়ে উঠছিল। তাও মুখ বুঝেছিলাম। সাদিফ নিচে কথা বলছিল খালুর সাথে। আর আমি কাজ শেষ করে জুমুদের সাথে উপরে উঠে আসলাম। জুমুরা ওদের রুমে গেল আর আমি আমার রুমে। রুমে গিয়ে দেরি না করেই মুখে হাত দিয়ে বমি করে দিলাম। সব কিছু বের হয়ে এখন শান্তি লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল পেটে যেন পাথর বেঁধেছি। পিছে ফিরতেই সাদিফের গর্জন কানে ভেসে এলো। বাহ বাহ! এই কাহিনী করছিস তুই ওয়াশরুমে? আমার অস্বস্তি লাগছিল অনেক। তা বলার আগেই উনি আমার হাত ধরে নিয়ে এলেন রুমে। ফ্রুট বোল থেকে এক পিস আম নিয়ে আমার মুখে ঢুকিয়ে দিলেন। আমি আরও ভেবেছিলাম গুড নিউজ আসছে। কিন্তু এই তো দেখি সব তোর ফালতুমি। আর বমি করলে কিন্তু খবর করে দিব তোর। সাদিফ, আপনি কি মেন্টাল? একদিনেই কি আমি প্রেগন্যান্ট হয়ে যাব নাকি? হ্যাঁ, সেটাই তো ভাবছি। বাবুর প্ল্যানিং এখন না। আগে তোর পড়ালেখা, এরপর বাবু। এখন তো তুই নিজেই বেবি। বলেই উনি হা হা করে হাসতে লাগলেন। আমি কিছু বলার আগেই আমার ঠোঁট উনার ঠোঁটের মাঝে নিয়ে নিলেন। আমাদের গ্র্যান্ড রিসিপশনের অনুষ্ঠান হয়েছে আজকে। অনুষ্ঠানে আজও আমি ভারী সাজ কাপড় পরেছিলাম। অনেক ধুমধামভাবে অনুষ্ঠান শেষ হল। ব্ল্যাক প্রিন্টেড কোট, সাদা শার্টে আমার জামাইকে পুরো ড্যাশিং লাগছিল। আমি উনার উপর আরেক দফা ফিদা হয়ে গেলাম আজ। বাসায় আসতেই আমি উপরে চলে এলাম। খুব বেশি টায়ার্ড লাগছে। এই সাজগোজ পোজ দেওয়া শেষ হলো আজ ফাইনালি। জুয়েলারি আর গারারা সেট খুব সহজেই খুলে ফেললাম। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে বেশ ভালোই লাগছে এখন। কোনো মতে একটা সুতির শাড়ি পরলাম। জুমু থেকে শাড়ি পরা শিখে নিয়েছি। আমি তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রুমে প্রবেশ করলাম। সাদিফ এখনো উপরে আসেনি। আমি চুলে তাওয়াল পেঁচিয়ে আপুদের রুমে চলে গেলাম। ভাবি, আয় বসো। জুমু। আমি গিয়ে জুমুদের বেডে বসলাম। ইতি আপু ফ্রেশ হচ্ছিল ওয়াশরুমে। ভার্সিটি কবে থেকে যাবি জুমু? এই তো 2 দিন পর থেকে যাব। রেস্ট করি ভাই। অনেক ধকল গেল এই কয়দিন। জুমু। হ্যাঁ, ঠিক বলেছিস। রেস্ট করা দরকার। এভাবেই আমি আর জুমু গল্পমত্ত হয়ে গেলাম। আমার আর জুমুর কথা বলার মাঝে সাদিফ এলো রুমে। গলায় তাওয়াল ঝুলিয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে খাটের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। তোদের কথা শেষ হলে আমি কি আমার বউকে নিয়ে যেতে পারি? সাদিফ ভাইয়ার এমন কথা শুনে আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকালাম। আরে ভাই, ভাবিকে নেওয়ার জন্যে তুমি পারমিশন খুঁজছ? তোমার বউ তুমি নিয়ে যাও। জুমু।
জুমুর কথা বলে দম নেওয়ার আগেই সাদিফ আমাকে বেড থেকেই কোলে নিয়ে নিলেন। জুমু হা হা করে হাসছে। জুমুর রুম থেকে বাহির হতেই সাদিফ আমার ঠোঁটে চুমু দিতে লাগলেন। একে তো কোলে নিয়ে হাঁটছে ঘরের মাঝে, তার উপর চুমু দিচ্ছেন, তাও ঠোঁটে। আমি রেগে মুখে হাত দিতে যাব, তার আগেই উনি আমাদের রুমে গিয়ে আমাকে কোলে নেওয়া অবস্থায় দরজা লক করে দিলেন। এই কি শুরু করলেন এসব? কেউ দেখলে কি ভাববে? আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমি আদর করব। এখানে কার কি? কে কি ভাবল, আই ডোন্ট কেয়ার। সাদিফ ভাইয়া নির্লজ্জ কোথাকার। আমার কথায় উনি বাঁকা হেসে আমাকে কোলে নেওয়া অবস্থায় বেডে শুয়ে গেলেন। নির্লজ্জের অত্যাচারে অত্যাচারিত হতে রেডি তো তুই? আমি লজ্জায় অন্যদিকে মুখ সরিয়ে নিতেই সাদিফ আমার মুখ ধরে শক্ত করে একটা কামড় দিলেন গলায়। ব্যথায় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। উনি চোখে ছোট ছোট চুমু দিতে লাগলেন। সরি বলি উনি আবারও সফটলি চুমু দিলেন আমার গলায়। উনি আমার ঠোঁটে কামড় দিতেই আমি আবেশে উনার পিঠ খামচে ধরলাম। আস্তে আস্তে আমিও উনার মাঝে হারিয়ে গেলাম। ইতি আপুর বিয়ের তারিখ আসতে আরও 1.5 মাস বাকি। কিন্তু এখন থেকেই মোটামুটি সব প্রস্তুতি নেওয়া শুরু করেছে সবাই। সাদিফ এখন অনেক বিজি মিটিং, মিছিল নিয়ে। কারণ এই মাসেই ইলেকশন হবে। তাই সকল প্রতিযোগী তাদের সবচেয়ে ভালো দিকটাই তুলে ধরার চেষ্টায় আছে জনগণের কাছে। বিয়ের এতদিন পরেও এখনো পর্যন্ত বাবার বাসায় যেতে পারলাম না। এই কিছুদিন আগে কত বললাম উনাকে বাবার বাসায় যাব, কিন্তু না, উনি রাজি না। শুধু মুখে একটাই কথা বলেন, যাও, যেতে মানা করেছে কে? আমি যতক্ষণ বাসায় থাকি না ততক্ষণ থাকবে ওইবসায়। আমি এসে যেন তোমাকে বাসায় পাই, না হলে আমি তোকে কামড়িয়ে শেষ করে দিব। উনার এই কথার মধ্যে আমিই বা কি বলবো? মা এই পর্যন্ত 5 বার এসেছে আমাকে দেখার জন্যে। এই লোকটা এত সেলফিশ কেন আল্লাহ জানে। ভার্সিটি যাওয়া শুরু করলাম সবে মাত্র 1 সপ্তাহ হল। এতদিনে অনেক পড়া মিস করে ফেললাম। তবে পড়া সব তাসফিয়া থেকে কালেক্ট করে নিয়েছি। ভার্সিটিতে এখন তাসিফকে দেখা যায় না। তাসফিয়া থেকে আশকো করতেও ইচ্ছে হয় না। যতই দেখা যাবে না এদের, ততই আমি কমফোর্টেবল থাকব। তবে ইজহার ভাইয়াকে দেখা যায়। আমি ভুলেও সেদিকে দেখি না। দূর থেকে তার একটু ছায়া দেখলেই আমি ভুলেও আর সেদিকে তাকিয়ে দেখি না। জুমুও উনার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। বেশ ভালোই চলছে দিনকাল। শুধু এখন উনাকে ঘিরেই যত চিন্তা। ইলেকশন যত এগিয়ে আসছে, ততই চিন্তা গভীর হচ্ছে। আল্লাহের কাছে শুধু এতটুকু দোয়া করি উনাকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আজ ভার্সিটিতে একটি ক্লাস ক্যান্সেল করেছে। ভার্সিটি অথরিটির এইসব কাজকর্মই আমার অসহ্য লাগে। কারণ ক্লাস ক্যান্সেল করলে সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া উচিত না। আগে থেকে জানা থাকলে একটা ক্লাস করার জন্যে আর আসতে হতো না ভার্সিটি। জুমু ড্রাইভারকে কল দিয়ে আসার জন্যে বলেছে। জুমু আর আমি ক্যাফেটেরিয়াতে বসে আছি। সামনে তাকিয়ে দেখলাম ইজহার আর ওদের গ্যাং বসে আছে। ওইদিকে তাকাতেই ইজহারের সাথে আই কন্ট্যাক্ট হয়ে গেল। উফফ গা জ্বলে উঠল। আমি ওই পাশ থেকে সরে বসলাম। জুমুর সাথে কথা বলছি আর বার্গার খাচ্ছি। ড্রাইভার আঙ্কেল এখনও ট্রাফিকে আটকা পড়ে আছেন। আমি ব্যাগ থেকে মোবাইল বাহির করে ফেসবুকে লগ ইন করলাম। একটু নিউজফিড দেখতেই সাথে সাথে সাদিফের কল এলো। রিসিভ করতেই উনার কণ্ঠ ভেসে এলো। হ্যালো জান, কোথায় তুমি? আসসালামু আলাইকুম,
আমি তো ভার্সিটিতে আছি। একটা ক্লাস হবে না। জুমু কল করে দিয়েছে ড্রাইভার আঙ্কেলকে। উনি ট্রাফিকে আটকে আছেন এখনো। ওয়ালাইকুম আসসালাম। ওহহ, আচ্ছা। খেয়েছ কিছু? হ্যাঁ, এখনো খাচ্ছি। আপনি কোথায়? আপনি খেয়েছেন কিছু? হুমম, খেলাম এখন। আমি এখন মিটিংয়ে ঢুকব। ভাবলাম তোমাকে একটা কল দিয়ে দেখি। আচ্ছা, সাবধানে থেকো। জুমুর সাথেই থাকবে। একা ঘোরাফেরা করবে না কেমন? আচ্ছা, যথা আজ্ঞা মহারাজা। জি মহারানী। লাভ ইউ জান। উম্মাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। কল কাটতেই মুখে হাসি ফুটে উঠল আমার। এই ছেলেটা আসলেই পাগল। যতবার কল দিবে ততবারই ভালোবাসি কথাটি বলবেই বলবে। আর সামনে থাকলে তো আম্মু আর আপুদের অগোচরেই খোঁচা দিবে, না হলে চুমু দিবে। আর রুমে একা পেলে তো কথায় নেই। নিজের মন মতো আমাকে সাজাবে, আবার আদর করবে। এসব নানা কথা ভেবে শেফা আনমনে হেসে চলল। এইদিকে ইজহার এক নজরে শেফার দিকে তাকিয়ে ভাবছে, তোমার দুনিয়ায় যদি সাদিফ নামের কেউ না থাকত, তবে তুমি এতদিনে আমার ঘরের বউ হতে। আমার সাথে তোমার ঘর হতো, সংসার হতো। আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা হতো। কিন্তু এই সাদিফ সবকিছুই নষ্ট করে দিল। এই আবায়া হিজাবে তোমাকে আরো বেশি মায়াময়ী লাগছে। দিন দিন কি তোমার রূপ বাড়ছে? কেন আমায় জ্বালাতন করছো তোমার রূপ দিয়ে? হাহা, ভেবো না। আমি একবার হলেও তোমায় ছুঁয়ে দেখব। আগে সাদিফকে সরাবো রাস্তা থেকে, এরপর তুমি তো আমার হবেই। বাঁকা হেসে ইজহার আবারও শেফার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। ড্রাইভার আঙ্কেল জুমুকে কল দিতেই আমি খাবারের বিল পে করে জুমু আর আমি বের হয়ে গেলাম। বাসায় পৌঁছাতে দুপুর 1টা বেজে গেল। শাওয়ার নিয়ে বেডে শুয়ে পড়লাম। দুপুরের সময়টায় উনি মাঝে মাঝে আসেন না লাঞ্চ করতে, যার কারণে আমি উনার সাথে রোমান্টিক শাওয়ার নেওয়া থেকে বেঁচে যাই। উনি যেদিন এই সময়ে বাসায় থাকবে সেদিন আমাকে জোর করে ওয়াশরুমে নিয়ে যাবেন। আমি যেতে মানা করলে উনি আমাকে পাজাকোলা করে নিয়ে যান ওয়াশরুমে। একবার ওয়াশরুমে নিতে পারলেই হলো, শুরু হয়ে যায় উনার রোমান্টিক টর্চার। উনার টর্চারে যতবার কেঁপে উঠি, উনি সেই টর্চার আরও বেশি করেন। এত নির্লজ্জ লোক আমি জীবনেও দেখিনি। ফুল ঘুমিয়ে পড়লি? আম্মু। আম্মুর শব্দ শুনে আমি শোয়া থেকে বসে পড়লাম। না আম্মু, ঘুমায়নি। বসো না। আমি একা একা শুয়ে আছি। হ্যাঁ, জুমুও শাওয়ার নিচ্ছে। আর ইতি ওর বান্ধবীদের সাথে শপিং এ গেল। আম্মু। জানি আম্মু। আপু আমাকে বলেছিল সকালে। মায়ের বাসায় যেতে ইচ্ছে করছে আম্মু। তোমার ছেলেকে একটু ম্যানেজ করো না। আমাকে দুদিন থাকার পারমিশন দিতে বলো। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা বলবো। ছেলেটা পাগল তো। ওই দিন দেখলি না কেমন করে গর্জন দিল, বাড়িতে যাবি বলেছিলি তাই। আমাকে কিছু বলার সুযোগ কই দিল সে। ধুমধাম করে নিজের বক্তব্য দিয়ে চলে গেল। তোমার ছেলেটা এমন কেন বলো তো? অন্য মেয়েরা দেখো বিয়ের পরের দিন বাবার বাসায় গিয়ে কিছুদিন থেকে আসে। আর আমি প্রায় অনেক দিন হলো বিয়ে হয়েছে, কিন্তু এখনো এক রাত থাকতে পারিনি বাবার বাসায়। আচ্ছা, আর টেনশন করিস না। আমি বুঝিয়ে বলবো সাদিকে। এখন শুয়ে থাক কিছুক্ষণ। লাঞ্চ একটু পরে সার্ভ করব। ততক্ষণ শুয়ে থাক। আম্মু। তুমি কই যাবে এখন? তুমিও আমার পাশে শুয়ে থাকো।
কোনো কাজ নেই আমার এখন। আচ্ছা ঠিক আছে। আমরা মা মেয়ে শুয়ে থাকি। আম্মু আম্মু আর আমি শুয়ে পড়লাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নানা গল্প শোনাচ্ছে। আমাদের কথার মাঝে জুমু এসে আম্মুর অপর পাশে শুয়ে পড়ল। আমরা তিনজন শুয়ে রাজ্যর আলাপ করতে লাগলাম। খালা, খালু আইছে, আপনেরে খোঁজে। আশা খালার কথা শুনে আম্মু বলল, ওমা, কটা বাজল? এত জলদি তোর খালু তো আসে না। 2:30 বাজে খালা। আশা খালা, এত দেরি হয়ে গেল কবে? আচ্ছা যা তুই গিয়ে প্লেট বাটি ধুয়ে নে, আমি আসছি। আচ্ছা। আশা খালা। আশা খালা চলে যেতেই আম্মু আমাদের বললেন, অনেক হয়েছে রেস্ট, এবার উঠো দেখি। খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়বি। হ্যাঁ আসছি মা। জুমু। আম্মু চলে গেল নিচে। আর আমি উঠে শাড়ি ঠিক করে নিলাম। চুল এখনো ভিজে আছে। চুলের উপর হালকা চিরুনি চালিয়ে নিলাম। এরপর জুমু আর আমি মিলে নিচে ডাইনিং এর দিকে চললাম। ডাইনিং এ গিয়ে আম্মুকে চেয়ারে বসিয়ে আমি নিজেই সবার জন্যে সার্ভ করে দিলাম খাবার। এরপর আমিও বসে পড়লাম জুমুর পাশে। ইতি কোথায়? সাদিফের মা? খালু। ও শপিং এ গিয়েছে। ওইখান থেকে পার্লারে যাবে। লাঞ্চ রেস্টুরেন্ট থেকে সেরে নিবে বলল। আম্মু। ওহহ আচ্ছা। সাদি আসবে না? ফুল মা, সাদি কখন আসবে বলেছে? খালু। খালু, উনি তো বলল মিটিং এ আছেন। কবে আসবে সেটা বলেননি। আমি। তাই বলো। আমি কল দিয়েছিলাম, রিসিভ করেনি। এখনো মনে হয় মিটিংয়ে। খালু। এভাবে হালকা টুকটাক কথা বলে সবাই লাঞ্চের পর্ব শেষ করলাম। সব কিছু গুছিয়ে আমি আর জুমু উপরে জুমুদের রুমে চললাম। কারণ এখন আমি একা রুমে বসে কি করব? একা রুমে ঘুমানো সম্ভব না আমার পক্ষে। এখন একা থাকতে পারলেও সন্ধ্যার সময়ে আমি একা জীবনেও থাকতে পারব না রুমে। তাই জুমুর সাথে ওর রুমেই গেলাম। সাদিফকে কল দিতে গিয়েও কল দিইনি, কারণ উনি ফ্রি হলে নিজ থেকেই কল দিতেন। তাছাড়া খালু বললেন উনি কল করেছিলেন কিন্তু সাদিফ কল রিসিভ করেননি, তার মানে উনি এখনও ব্যস্ত আছেন। জুমু আর আমি শুয়ে শুয়ে আমার আর সাদিফের বিয়ের অনুষ্ঠান দেখছি ল্যাপটপে। বেশ কিছুক্ষণ পরে দরজায় নক পড়ল। কে? জুমু। আপা আমি আশা। বড় ভাইজান আইছে, ভাবিরে যাইতে কইছে রুমে। আশা খালা। আচ্ছা শুনেছি, আপনি গিয়ে খাবার গরম করুন। আমি বলে উঠলাম, আচ্ছা ভাবি। আশা খালা। আমি রুমে যাওয়ার জন্যে উঠে বসলাম। চুলে হালকা একটা খোপা করে নিলাম। জুমু চোখ টিপ দিয়ে আমাকে বলল, যান যান ভাবি, আমার ভাইয়াকে আদর করার টাইম চলে এসেছে। আমি জুমুর গায়ে একটা চড় দিলাম। ফাজিল, মুখের কোনো শরম নেই? যেমন ভাই তেমন বোন। জুমু শোয়া অবস্থায় হেসে উঠল। অফকোর্স আমি আমার ভাইয়ের মতোই হব। যাও যাও, আমার ভাই অপেক্ষা করছে তোমার জন্যে। তোকে আমি পরে এসে মায়ে লাগাবো। শাড়ি ঠিক করে আমি রুমের দিকে এগোলাম। রুমে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেল। এই লোক আগে কত গোছালো ছিল, আর এখন বেডের উপর উনার পায়জামা, পাঞ্জাবি, কোটি, গেঞ্জি সব ফেলে রেখেছেন। আশ্চর্য, ক্লথ হ্যাঙ্গার চোখে পড়ে না নাকি? উনার কাপড়গুলো হ্যাঙ্গারের সাথে রেখে দিলাম। বেডের চাদর ঠিক করে উনার মোবাইল চার্জে লাগিয়ে দিলাম।
ওয়াশরুমের দরজার শব্দ হতেই সেদিকে ফিরলাম। সাদিফ কোমরে তাওয়াল পেঁচিয়ে অন্য তাওয়াল দিয়ে মাথা মুছে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। এই আপনি কি বাচ্চা নাকি? এভাবে ওয়াশরুম থেকে কে বের হয়? কতবার বলেছি আমি, এভাবে বের হবেন না। অন্য কেউ চলে আসলে রুমে। আর নিজের কাপড়গুলো একটু ঠিক করে রাখলে কি হয়? আর যদি কাপড় রেখেছেন বেডে, দেখবেন কি করি আপনাকে। সাদিফ আমার কাছে এসে তাওয়াল দিয়ে মাথা মুছে সেটা বেডে রেখে আমার কোমর জড়িয়ে ধরলেন। উনার গায়ে লাগানো বিন্দু বিন্দু পানি আমার শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন। আগে তো বউ ছিল না, তাই বেশ গোছালো ছিলাম, কিন্তু এখন বউ আছে। আমি যতবার অগোছালো হব আমার বউ তত আমাকে গুছিয়ে দিবে। উনার ঠান্ডা হাত আমার কোমরে রাখতেই আমি কেঁপে উঠলাম। শুধু স্পর্শ করলে একটা কথা ছিল, কিন্তু না, উনি এত ভালো মানুষ না। হালকা করেই একটা খামচি দিল কোমরে। আমি রাগী চোখে উনার দিকে তাকাতেই উনি আমার দিকে ঝুঁকে আমার কপালে উনার ঠোঁট ছোঁয়ালেন। আমি উনার বুকে ধাক্কা দিতেই সাদিফ আমার হাত ধরে ফেললেন। উনি আমার গালে চুমু দিয়ে আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলেন। এভাবে আচমকা আক্রমণে আমি পুরোই অবাক হয়ে আছি। উনার বাহুতে জোরে খামচি দিলাম, কিন্তু না, উনার কোনো হেলদোল নেই। ইচ্ছে মতো আমাকে চুমু দিয়ে এবার আমায় ছাড়লেন উনি। আমি ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর উনি ট্রাউজার পরতে লাগলেন। যতবার আদর দিতে বাধা দিবি, ততবার এভাবে অত্যাচারিত হবি। আমি তো উনার সাথে শক্তি দিয়ে পারব না, তাই আমি উনাকে বলে উঠলাম, আদর খাবেন শুধু নাকি ভাতও খাবেন? আশা খালাকে কি মানা করে দিব খাবার গরম করতে? উনি টি-শার্ট গায়ে দিয়ে বললেন, তোমার ইচ্ছে, তুমি ভাত দিল খাবো না হলে খাবো না, কিন্তু আদর আমি করবই, সেটা তোর ইচ্ছে হোক বা না হোক। আপনি এত পচা কেন? কি জানি, তোকে দেখলে আমার কন্ট্রোল হয় না, তাই আদর করি বেশি বেশি। চুপ করুন, আমি খাবার এনে দিচ্ছি। না, নিচে চল, কষ্ট করে আনা লাগবে না উপরে। আমি নিচে নামছি আর আমার পিছে উনি মোবাইলে কথা বলে আসছেন। উনি খাবার শেষ করতেই আমাকে কিছু করতে হলো না। আশা খালা সব ঠিক করবেন। তাই উনার পিছু পিছু আমিও রুমে চলে এলাম। আমি বেডে শুতেই উনি আমার বুকের উপর এসে শুয়ে পড়লেন। ফোনে কথা বলছেন উনি। এক হাতে মোবাইল ধরেছেন, আরেক হাত দিয়ে আমার মুখ, গলা ছুঁয়ে দিচ্ছেন। উনার এই স্পর্শগুলো আমার বেশ ভালো লাগে। আমি আলতো করে উনার মাথায় চুমু দিলাম। উনার ফোনে কথা বলা শেষ হতেই শুরু করে দিলেন উনার সেই রোমান্টিক টর্চার। আমার বুকের উপরেই ঘুমিয়ে পড়েছেন সাদিফ। আমাকে ইচ্ছেমতো জ্বালিয়ে নিজে এখন শান্তিতে ঘুমুচ্ছে। অবশ্য একটু পরে আবারও চলে যাবেন উনি অফিসে। আবার আসবেন সেই রাতে 11টার পরে। উনার ঘন ঘন নিঃশ্বাস আমার বুকে পড়তেই এক অজানা ভালোলাগা কাজ করছে। সাদিফকে আমার লাইফে দেওয়ার জন্যে আল্লাহের কাছে অনেক অনেক শুকরিয়া। এসব ভেবেই সাদিফের কপালে অনেকগুলো চুমু দিলাম আমি। আর মনে মনে বললাম, আই লাভ ইউ মাই লম্বু। এই পর্যন্ত 6বার কল দিলাম সাদিফকে, কিন্তু না, উনার কোনো খবর নেই। কিছুক্ষণ আগে ফোন এলো মায়ের প্রচণ্ড জ্বর। ভাবি ফোন করে ওই বাসায় যেতে বলল। এমন কথা শুনে আমার পুরো দুনিয়া ঘুরে গেল। হঠাৎ মায়ের কি হলো কিছুই বুঝলাম না। 7-5 না ভেবে আমি কথাটা শোনা মাত্রই আম্মুকে জানালাম ব্যাপারটা। মায়ের জ্বর শোনা মাত্র আম্মু আমাকে রুমে পাঠিয়ে দিল রেডি হতে। রেডি হয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো।
সাদিফকে কল দিয়ে চলেছি কিন্তু না, বান্দা ফোন ধরে না। নিশ্চয় মিটিং নিয়ে ব্যস্ত। এসব কথা ভাবার মাঝেই আম্মু এলো রুমে। ফুল, চল। আম্মু। আম্মু, আপনার ছেলে কল রিসিভ করেনি। উনাকে না জানিয়ে গেলে যদি বকা দেয়? আমি। আরে বাদ দে, পরে ফোন করে জানিয়ে দেওয়া হবে। আম্মু। আমি আর আম্মু তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম বাসা থেকে। যাওয়ার সময় আম্মু আশা খালাকে বলে গেল আমরা ওই বাসায় যাচ্ছি। ইতি আপু আর জুমু শপিংয়ে গিয়েছে। ওদের কল দিয়েছিলাম কিন্তু ওরাও কল রিসিভ করেনি। কি হলো সবার আজ, আল্লাহ জানেন। বাসায় পৌঁছে মায়ের সাথে দেখা করে রুমে গিয়ে আবায়া হিজাব খুলে আবারও নিচে নেমে এলাম। ডক্টর এসেছিল আমি আসার একটু আগেই। সিরিয়াস কিছুই না, এইটা মূলত ভাইরাস জ্বর। খালামণি, আমি, ভাবি একসাথেই রুমে বসে আছি মায়ের পাশে। আর আমার কোলে আফরা বাবু। বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন দেখলে হাত নাড়িয়ে খেলে বাবুটা। কোলে নিলে মারি দেখিয়ে হাসে। মা এখন মেডিসিন নিয়ে ঘুমিয়ে আছে। খালামণি, ভাবি ডাইনিং এর দিকে গেল। আর আমি বাবুকে নিয়ে মায়ের পাশে বসে আছি। একটু করে মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। মিটিং শেষে মোবাইলে শেফার এতগুলো কল দেখে বেশ ভয় পেল সাদিফ। দ্রুত সে কল ব্যাক করলে ওই পাশ থেকে কেউ কল রিসিভ করেননি। 4-5 বার কল দেওয়ার পরেও যখন তার বউ কল ধরেনি, সাদিফ দ্রুত গাড়ি নিয়ে বের হলো অফিস থেকে। তার মায়ের নাম্বারও ট্রাই করল, কিন্তু কেউ রিসিভ করল না। শেষ পর্যন্ত সাদিফ ইতিদের কল দিল। অনেকক্ষণ পর ইতি কল রিসিভ করল। হ্যাঁ ভাই বলো। ইতি। মোবাইল কই রাখিস? কল দিয়েছি দেখিসনি? সাদিফ। ভাই, আমরা তো শপিংয়ে এসেছি, তাই কল দেখিনি। ইতি। শেফার সাথে কথা হয়েছে? ওর মোবাইলে কল দিয়েছি, কিন্তু রিসিভ করছে না কল। না মা রিসিভ করছে না, শেফা রিসিভ করছে। কি হলো কিছুই তো বুঝলাম না। সাদিফ। আমাকেও কল দিয়েছিল, ব্যাক করলাম কল কিন্তু কেউ ধরেনি। ইতি। ওকে, আমি দেখছি ব্যাপারটা। মেজাজটাই খারাপ করে দিল। সাদিফ রেগে বলল। ইতি কিছু বলার আগেই সাদিফ কল কেটে দিল। তার বাবাকে ফোন করেছিল সে, কিন্তু তার বাবা বাহিরে ঘরে নেই। সাদিফের মেজাজ সপ্তম আসমানে উঠে গিয়েছে। সে এখন শেফাকে হাতের কাছে পেলে কি করবে সে নিজেও জানে না। 1 ঘন্টার পথ সে 40 মিনিটে ড্রাইভ করে বাসায় চলে এলো। দ্রুত বাসায় প্রবেশ করতেই সে আশার মুখোমুখি হল। ফুল বলে চিৎকার করে ডেকে উঠতেই আশা বলল, বড় ভাইজান, ভাবি আর খালা ভাবির বাসায় গেছে। সাদিফ এই কথা শুনে আরো রেগে গেল। কখন গিয়েছে? সাদিফ। সেই সন্ধ্যাবেলা। কিল্লাই গেছে কিছুই কই যায় নো। শুধু কইছে ওই বাসায় যাইতাছে। আশা। সাদিফ কিছু না বলে বেরিয়ে পড়ল শেফার বাসার উদ্দেশ্যে। রাগে তার শরীর টগবগ করছে। তার রাগ, শেফার কল রিসিভ না করা। শেফা এত দায়িত্ব জ্ঞানহীন এটা ভাবতেই সাদিফের কপালের রগ ফুলে উঠল। শেফার বাসায় গিয়ে সে ড্রয়িং রুমে তার মা আর ভাবিকে দেখতে পেল। আরে সাদি, তুই বাসায় যাসনি? শেফা তোকে কত ফোন করেছে কিন্তু তুই রিসিভ করিসনি কেন? সাদিফের মা। আমি মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তোমাকে আর তোমার বোনের মেয়েকে আমি এত কল দিয়েছি, কিন্তু কেউই একটা ফোন রিসিভ করনি তোমরা। সাদিফ রাগীভাবে বলল। সাদিফের মা তার পার্স খুলে মোবাইল চেক করতে লাগল। আরে বাবা,
আমি তো মোবাইলই ফেলে এসেছি রুমে। অনেক তাড়াহুড়ো করে এসেছি, তাই মোবাইলের কথা আর খেয়াল ছিল না। ওহহ, গ্রেট! বেশ ভালো করেছ। তো তোমার আদরের বোনের মেয়ে কোথায়? আছে তোর খালামণির রুমে। তোর খালামণির? সাদিফ তার মায়ের সম্পূর্ণ কথা না শুনে হনহন করে রুমের দিকে পা বাড়াল। রুমে গিয়েই সাদিফ তার বউকে দেখতে পেল। শেফা তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর শেফার কোলে ছোট্ট আফরা। মোবাইল কই রাখিস? হাজারবার কল দিয়েও পাওয়া যায় না কেন? রাগী কণ্ঠে সাদিফ বলে উঠল। হঠাৎ এমন রাগী কণ্ঠ শুনে শেফার মন কেঁপে উঠল। মাথা উঁচু করতেই সে সাদিফকে দেখতে পেল। সাদিফের চোখজোড়া প্রচণ্ড লাল দেখাচ্ছে। কিন্তু সাদিফের হঠাৎ এত রেগে থাকার কারণ কি, তা শেফার অজানা। উনার হঠাৎ এমন অজানা রাগ দেখে আমি বলে উঠলাম, আমার রেগে থাকার কথা। আপনি কেন রাগ দেখাচ্ছেন? আর আস্তে কথা বলুন। মা অসুস্থ। সাদিফ আমার কোল থেকে বাবুকে নিয়ে নিল। এরপর আমার হাত চেপে ধরে আমার রুমে নিয়ে গেলেন। উনি আমার গাল চেপে ধরে বলে উঠলেন, খালামণি অসুস্থ, সেটা কি আমাকে একটা মেসেজ দিয়ে বলা যেত না? ফোন রিসিভ করছিলে না, তার উপর তোমার এতগুলো কল দেখে আমার মনে হয়েছিল খুব খারাপ কিছু হয়েছে, যার কারণে তুমি কল রিসিভ করছিলে না। মায়ের এমন অসুস্থতার কথা শুনে আমার খুব নার্ভাস লাগছিল। আপনি কল রিসিভ করেননি, তাই বাসায় আসার টাইমে মোবাইল পার্সের মধ্যেই রেখেছিলাম। আমি তো পার্স আমার রুমে রেখেই মায়ের কাছে গিয়েছি, যার কারণে রিংটোন শুনিনি। তাই শ্রী। আমি মাথা নিচু করে বললাম, তুই জানিস আমি কত টেনসড ছিলাম? তোর কি উচিত হয়নি মোবাইলটা তোর পাশে রাখা? এমন কাজ যেন দ্বিতীয়বার আর কখনো না হয়। আমি খুব টেনশনে ছিলাম জান। কথাগুলো বলেই সাদিফ ভাই আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিল। আমি কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছি উনার বুকের মাঝে। এই সাদিফ ভাইয়া। হুম। রাগ করেছ? আচ্ছা, আই অ্যাম সরি। উম্মা জান। সাদিফ ভাইয়া আমার মাথায় চুমু দিয়ে বললেন, আমি কিছুদিন বাসায় থাকব, প্লিজ না করবেন না। আমি, নো, নট পসিবল। ডিনার করে চলে যেতে হবে। সাদিফ ভাইয়া, প্লিজ। মা অসুস্থ। আমার মাকে ফেলে ওই বাসায় যেতে একটুও ইচ্ছা করছে না। প্লিজ সাদি। 2 দিন থাকব, জাস্ট 2 দিন। আমি। আমার কথায় উনি আমার শাড়ির ভেতর হাত ঢুকিয়ে পেটে জোরে খামচি দিলেন। ওকে ফাইন, 2 দিন থাক। কিন্তু আমাদের বাসায় যখন যাবি তখন 2 দিন দিনরাত রুমে আটকে থাকবি। দিনরাত রোমাঞ্চ চলবে। রুম থেকে বেরি হতে দিব না। নাও চয়েস ইজ ইয়োর্স। চাইলেও পারবি না রুম থেকে বের হতে। খামচির ব্যথায় আর উনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আপনি এমন পাথর কেন? জাস্ট 2 দিন থাকলে কি এমন হবে? আমার কান্না মাখা কণ্ঠ শুনে উনি আমার গাল ধরে আবারও বললেন, সাদনান সাদিফ এক কথার মানুষ। সে একটা কথা বারবার রিপিট করে না। আমি কিছু বলতে গেলে উনি আমার ঠোঁটে আলতো করে কামড় দিয়ে বাবুকে কোলে নিয়ে চলে গেলেন রুম থেকে। একদম মেজাজ খারাপ হয়ে গেল। অসহ্যকর লোক একটা। একদিন বউ ছাড়া থাকা যাবে না। ঢং দেখে বাঁচি না। ফালতু লোক কোথাকার। মুখে হালকা পানি ছিটিয়ে দিয়ে আমি মায়ের কাছে চলে গেলাম। ওই রুমে গিয়ে দেখি সাদিফ মায়ের সাথে বসে কথা বলছে। সাথে আছেন আম্মু, ভাবি। আফরা এখন ভাবির কোলে। কি শান্তভাবে আস্তে করে কথা বলছেন সাদিফ মায়ের সাথে।
আর আমাকে কামড় খামচি দেয়া ছাড়া কথাই বলেন না। মা, আমি আজ তোমার সাথে থাকব। উনাকে বলো আমাকে যেন আজ এইখানে থাকার পারমিশন দেন। আমি। মা ধীর গলায় বলল, ছেলেটার এখন কাজকর্ম বেশি। তুই এইখানে থাকলে ওর সমস্যা হতে পারে। তাই আর কিছুদিন পরে এইখানে এসে থেকে যাস। ইলকেশনটা শেষ হলেই 1 মাসের জন্যে এনে রাখব তোকে। বাহ বাহ, তোমাকেও পড়িয়ে দিয়েছেন উনি। ওকে ফাইন, থাকব না এই বাসায়। ওই বাসায়ও থাকব না। কথাগুলো বলেই গাল ফুলিয়ে চলে গেলাম ড্রয়িং রুমে। ডিনার করে সাদিফ আর খালামুনির সাথে চলে এলাম বাসায়। উনার আগেই ধপ ধপ করে রুমে গিয়ে দরজা লক করে দিলাম। উদ্দেশ্য আজকে উনাকে রুমে ঢুকতে দিব না। শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। পালাজো আর টি শার্ট পরে নিলাম। সাদিফ এনে দিয়েছে এগুলো। কারণ পিরিয়ড চলাকালে শাড়ি বা 3 পিস পরে আমি ঘুমাতে কমফোর্ট ফিল করি না। ফ্রেশ হয়ে তাওয়াল দিয়ে মুখ মোছা অবস্থায় রুমে আসতেই কেউ একজন আমাকে জোর করেই কোলে তুলে নিল। আর আমি আল্লাহ রে বলে চিৎকার দিলাম। কারণ আমি তো রুম লক করে দিয়েছি। এইখানে ভূত ছাড়া আর কে আসবে? আমি এখনো তাওয়াল মুখে চেপে ধরে আছি। ভূত দেখার কোনো ইচ্ছে নেই আমার। কোলে থাকা অবস্থায় আমি ছটফট করতে লাগলাম। উফরে চিল্লিয়ে কানের পর্দা ফাটিয়ে দিল। সাদিফের কথা শুনে আমি দ্রুত মুখ থেকে তাওয়াল সরিয়ে নিলাম। সাদিফ আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর আমার দিকে দুষ্টু নজরে তাকিয়ে রইলেন। এই আপনি এইখানে কেমনে এসেছেন? আর আপনার সাহস কত আমাকে কোলে নেন? এই নামিয়ে দিন আমাকে। খারাপ লোক। আমাকে আমার বাবার বাসায় থাকতে দেয়নি। আমি। সাদিফ আমার গালে উনার নাক ঘষে বললেন, ওই বাসায় থাকলে আমি আমার বউকে আদর কেমন করে করব বলতো? আমার বউকে ছাড়া আমি কেমন করে থাকি? ওর গায়ের সাথে না লেগে ঘুমালে আমার ঘুম আসে না। ওহহ, আচ্ছা তাই? আপনি ওই বাসায় থাকলে কি পাপ হতো? অন্তত একদিন হলেও থাকতেন। নো, সাদনান সাদিফ শ্বশুর বাড়িতে থাকে না। হ্যাঁ, সাদনান সাদিফ নায়ক তো তাই। ফালতু একদম আপনি। নামিয়ে দিন আমাকে। আমি। সাদিফ আমাকে নামিয়ে না দিয়ে উল্টো আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিলেন। আমি আবেশে উনার পাঞ্জাবি খামচে ধরলাম। বেশ কিছুক্ষণ পর আমাকে বেডে শুইয়ে দিলেন উনি। ফ্রেশ হয়ে আসি বলে উনি পাঞ্জাবি খুলে ক্লথ হ্যাঙ্গারে রেখে দিলেন। আমি উনার দিকে তাকিয়ে মুখ পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দিলাম। সাদিফ তার প্রিয়তমার এমন কাণ্ড দেখে হেসে উঠল। ফ্রেশ হয়ে এসে দেখল সেফা পুরো পাতলা কম্বলটি নিজেই নিয়ে নিল। সাদিফের জন্যে রাখেনি কম্বল। সাদিফও কম কিসে, সে একটানে একপাশ থেকে কম্বল ছুটিয়ে নিল। আমি এত চেষ্টা করেও পারলাম না উনার সাথে। এক পাশে ফিরে শুতেই আমার পেটে উনার হাতের স্পর্শ পেলাম। আমার টি শার্ট নামিয়ে দেওয়ার চেষ্টা করতেই উনি আরও শক্ত করে আমার পেট চেপে ধরলেন। আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমের দেশে তলিয়ে গেলেন। আর আমি এক অস্বস্তিতে পড়লাম। উনার হাত ছাড়ানোর চেষ্টাতে বিফল হয়ে আমিও উনার হাতের উপর হাত রেখে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলাম। বিশাল এক ভোটের মাধ্যমে ইলেকশনের কাজ শেষ হল। এই কয়দিন সাদিফ সেই সকালে যেত আর আসত রাত 11টার পরে। আজ সন্ধ্যাবেলায় ইলেকশনের রেজাল্ট দিবে। সাদিফ এখনও অফিসে। আল্লাহই জানে কি হয়। আম্মু শুধু একটি দোয়া করছেন উনার ছেলে যেন জিতে যায়। আমি এসব ইলেকশন রাজনীতি কিছুই বুঝি না। আর আমার কপালেই পড়ল একটা পলিটিশিয়ান। আমি আল্লাহের কাছে শুধু এই দোয়া করি
উনার জন্যে যেটা ভালো হবে আল্লাহ সেটাই করুক। সন্ধ্যা 6টার দিকে ফলাফল প্রকাশ হল। বিপুল সংখ্যক ভোটে সাদিফ জিতে যায়। বাসায় সবার মুখে বিশ্বজয়ের হাসি। সাদিফ এখন বেশ উঁচু পদ পেল। বাসায় আসতেই সাদিফ আম্মু আর খালুকে সালাম করল। খালু তার ছেলেকে নিয়ে বড্ড গর্বিত। আম্মু উনাকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলেন। ইতি আপুর বিয়ের আর মাত্রই 3 দিন বাকি। আগামীকাল হলুদের অনুষ্ঠান হবে। তাই সবাই এখন প্রচুর ব্যস্ত। আপু তো পার্লারে যায় প্রায়ই। আমাকেও যেতে বলে, কিন্তু আমার এত ফেসিয়াল ভালো লাগে না। তাই আমিও আর যাইনি। সারাদিন নানা ব্যস্ততার মাঝে এই দিনটিও কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম চারপাশে পর্দা সরানো। তার মানে সাদিফ উঠে গিয়েছে। শোয়া উঠে বসতেই দেখলাম উনি আয়নার দিকে পিঠ দিয়ে আয়নাতে তাকিয়ে পিঠে কিছু লাগাচ্ছেন। আমার পরনে উনার টি শার্ট। আমি টি শার্ট ঠিক করে চুলে হাত খোপা করে নিলাম। বেডে বসে উনাকে বললাম, কি হয়েছে পিঠে? আমার কথায় উনি হাতে অয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে এগিয়ে আসলেন। তোমার হাতের নখ কাটবে আজকে। পিঠে খামচিয়ে তো চামড়া তুলে নিয়েছ। কাল রাতে তোমাকে আদর করার ফলাফল এইগুলো। অন্যান্য দিনের চেয়ে কাল বেশি হিংস্র ছিলে তুমি। আমি উনার হাত থেকে অয়েন্টমেন্ট নিয়ে উনাকে বেডে বসার জন্যে ইশারা করলাম। উনার পিঠে অয়েন্টমেন্ট লাগানো অবস্থায় বলে উঠলাম, আপনি কম করেছেন নাকি? যেমন ফাইজলামি করবেন তেমন খামচিও গিফট পাবেন। আপনার এত রোমাঞ্চ আসে কেমন করে? কি করব বল? তোকে দেখলে আমার কন্ট্রোল হয় না। আর এখন তো আরো সুন্দর লাগছে তোকে। আমার ভালোবাসার চিহ্ন দেখা যাচ্ছে তোর গলায় বুকে। আরেকবার শুরু করব রোমাঞ্চ? আমার দিকে ফিরে বললেন, নো, আমার এনার্জি নেই আর। অনেক কাজ করতে হবে। দয়া করে আমাকে আর এসবে জড়াবেন না। ওকে। বাট শাওয়ার তো করতেই পারি একসাথে। আপনি তো নিয়েছেন শাওয়ার। তাহলে আবার কি? কিন্তু আমার কথা কে শুনে? উনি উনার বক্তব্য দিয়ে আমাকে ধপ করে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটলেন। চারদিকে অনেক মানুষের আনাগোনা। খুব সুন্দর করে সাজানো চারপাশে। মেয়েরা সবাই বাসন্তী রঙের শাড়ি পরেছে। আর ইতি আপু বাসন্তী রঙের ডিজাইনিং লেহেঙ্গা। সবাইকে অনেক সুন্দর লাগছে। আমি বাসায় সেজেছি। কারণ পার্লারে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু আমি বেশ ভালো সাজতেন পারি নিজে নিজেই। তাই আর কোনো সমস্যা হয়নি। রেডি হয়ে নিচে নামলাম। সাদিফ এখনও ওয়াশরুমে। উনি যখন রুমে এসেছিলেন তখন আমি মেকআপ করে চুল বেঁধে নিয়েছিলাম। আর উনি ওয়াশরুমে যেতেই আমি দ্রুত শাড়ি পরে অর্নামেন্টস লাগিয়ে নিলাম। আম্মু রেডি হয়ে নিচে নামলেন। আমি তখন বসেছিলাম লিভিং রুমে। নানু, মামি, জুরু সবাই 2 দিন আগে চলে এসেছিল। কিছুক্ষণ পরেই সাদিফ আসলেন। উনাকে বেশ লাগছে দেখতে। উনার ফর্সা গায়ে মেরুন রঙের পাঞ্জাবি বেশ ফুটে উঠেছে। আমাকে দেখেই ঠোঁট চোখা করে চুমু দেখালেন। আমি চোখ রাঙাতেই হিহি করে হেসে উঠলেন উনি। সবাইকে উনি মাইক্রোতে উঠিয়ে দিলেন। আমি আর সাদিফ উনার গাড়ি করেই যাব। ড্রাইভিং সিটে উনি বসলেন আর তার পাশের সিটে আমি বসে পড়লাম। গাড়ি স্টার্ট করে উনি আমার এক হাত উনার হাতের মুঠোয় নিয়ে নিলেন। উনি আমার ডান হাতের তালুতে চুমু দিয়ে বললেন, এখন যতই সুন্দর লাগুক তোকে, আমার কোনো টেনশন নেই। কেন? এখন কি আর ভালো লাগে না আমাকে? বাচ্চা মেয়ে বলে কি? আমি বলছি তোর নাকে স্বর্ণের নোসপিন, হাতের স্বর্ণের বালা বলে দেয় তুই বিবাহিত। সো
কোনো মহিলা বা অন্য ছেলে তোর দিকে তাকিয়ে নিজের জন্যে আফসোস করবে। কারণ তুই তো আমার বউ। কেউ ভুলেও তোর দিকে তাকাবে না। সো এই দিকে আমার অনেক টেনশন কমে গিয়েছে। কিন্তু আপনার দিকে মেয়েরা তাকালে তখন আপনিও নোসপিন লাগিয়ে নিন। তাহলে আর মেয়েরা তাকাবে না আপনার দিকে। হা হা হা। মজা নিচ্ছিস? না তো। আমার কি এত বড় স্পর্ধা আছে? আমি আপনার সাথে মজা নিব? বলেই কিটকিটিয়ে হেসে উঠলাম। এভাবে হেসে পাগল করবি না এখন আমাকে। আমি গাড়িতে রোমাঞ্চ শুরু করে দিল, তখন সেটা তোর ভালো লাগবে না। উনার এমন নরম কণ্ঠ শুনে আমার শরীর কেঁপে উঠল। কিছু না বলেই চুপ করে বসে রইলাম। আর উনি আমার হাত ধরে রেখে ড্রাইভ করছেন। গাড়ি থেকে নামতেই ইজহারের মুখোমুখি হলাম। তাকে দেখার সাথে তার হাতের ব্যান্ডেজটাও চোখে পড়ল। সাদিফ এসে আমার হাত ধরতেই আমি সাদিফের দিকে তাকালাম। উনি রাগীভাবে ইজহারের দিকে তাকিয়ে আছেন। আমি মনে মনে এই দোয়া করছি, আজকে যেন আর কোনো গণ্ডগোল না হয়। চলবে।